সাউন্ড ঠিক আছে? যান 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 যান, শুরু করে দেন। তাহলে আই এডুকেশন কমার্স এই গ্রুপে আমি পাবো, তাই তো? হুম। আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবাইকে আজকে অ্যাকাউন্টিংয়ের আরেকটি ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাহিরে এশার নামাজের আজান দিচ্ছে, আমরা এশার আজানের পরপরই 1-2 মিনিট পরেই হচ্ছে মূল ক্লাসটি শুরু করব। এই সময়টাতে আমি নিজেও একটু চুপ থাকি, আপনারাও একটু খুব তাড়াতাড়ি ক্লাসটিতে জয়েন হয়ে যান। আর আজানের পরপরই আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ের আজকে যে টপিকটা আর্থিক বিবরণী, সেটা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব আজানের পরপরই। যারা যারা জয়েন করেছেন তারা তাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দেন। সেকেন্ড টাইম ব্যাচের ফ্রি ক্লাস, একটু দ্রুত সবাইকে জয়েন হতে বলেন। আজানের পরে আমরা 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। ঈদের পরপর টানা 3 দিন আমি অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস নিয়েছিলাম আপনাদের এই গ্রুপটাতে, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। আর লাস্ট দিন আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কোন টপিকের উপরে ক্লাস হলে ভালো হয়। অনেকে হচ্ছে আর্থিক বিবরণী চ্যাপ্টারটার নাম লিখছিলেন, তো এই জন্য আজকে আমরা এই আর্থিক বিবরণী, এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন এখান থেকে এসে থাকে, এই টপিকটা নিয়ে আজকে আমরা আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা ফ্রি ক্লাস দিচ্ছি। আর অলরেডি জানেন সবাই আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যেটা পেইড ব্যাচ, যেটার কোর্স ফি হচ্ছে 2,990 টাকা, রাউন্ড ফিগার করলে 3,000 টাকায় আসে। সেই পেইড ব্যাচে যারা 3,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে।
তো এই সেকেন্ড টাইম ব্যাচগুলোতে আমরা হচ্ছে ফ্রিতে যতটুকু পড়াচ্ছি, পেইড ব্যাচে কতটুকু পড়াবো সেটা যারা পেইড ব্যাচে জয়েন করেছে তারা ইনশাল্লাহ আগামীকাল থেকেই টের পাবে। অলরেডি পেইড ব্যাচে বাংলা ক্লাস হয়ে গিয়েছে, সুফিয়ান স্যার নিয়েছেন, ইংরেজির মহসিন স্যার ক্লাস নিয়েছেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ক্লাস শুরু হবে। আগামীকালকে থাকবে অ্যাকাউন্টিং ক্লাস, তারপর দিন ম্যানেজমেন্ট ক্লাস। আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস, আর হচ্ছে একদিন আমাদের উইকলি এক্সাম যেটা সেটার ব্যবস্থা আছে। সপ্তাহে 6 দিন ক্লাসের মধ্যে কোনো কোনো দিন একাধিক ক্লাসও ব্যবস্থা থাকবে, কারণ কমার্সের স্টুডেন্টদের জন্য বাংলায় সপ্তাহে 2টা ক্লাস, ইংরেজির 2টা ক্লাস, অ্যাকাউন্টিংয়ের উপরে একাধিক ক্লাস, ম্যানেজমেন্টের ক্লাস, আবার পাশাপাশি ম্যাথ আইকিউরও ক্লাস থাকবে। তো সেকেন্ড টাইমের যে ফাউন্ডেশন কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি বা শুরু করেছি অলরেডি, সেই সেকেন্ড টাইম ব্যাচটাতে আমরা ফাউন্ডেশন লেভেলে এতটুকু এফোর্ট দিতে চাই যাতে আপনাদের গতবারের যেই ভুল ভ্রান্তিগুলো ছিল বা আপনাদের বেসিক জায়গাগুলোতে যেই দুর্বলতাটুকু ছিল ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে হোক বা গত বছর কোচিং করাকালীন সময়ে যে কোনোভাবেই হোক না কেন, যার যেই জায়গাতে ভুল ত্রুটিগুলো ছিল আমরা সেগুলো খুব আশা করি দ্রুতই সমাধান করে ফেলতে পারবো আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে। আর ফাউন্ডেশন ক্লাসের পাশাপাশি কিছু ফ্রি ক্লাসও থাকবে। ফ্রি ক্লাসগুলো তাদের জন্য যারা আসলে এখনো ভর্তি হয় নাই বা সিদ্ধান্ত নিতে পারে নাই, যারা এখন অথবা স্বপ্ন নিজেকে দেখে উঠতে পারতেছে না বা ফ্যামিলিকে বুঝে উঠতে পারতেছে না যে আমার ক্লাস করা উচিত কি উচিত না। তো পেইড ব্যাচের সবকিছুই আপনি ফ্রিতে পাবেন না অবশ্যই। তো ফ্রিতে আমরা যতটুকু দিচ্ছি ততটুকু দিয়ে যদি আপনি আপনার আব্বু আম্মুকে বুঝাইতে পারেন যে ফ্রিতে যারা এতটুকু পড়াচ্ছে, পেইড ব্যাচ আশা করি তার চাইতে বেশি অবশ্যই পড়াবে, এবং সেকেন্ড টাইমে আপনার চান্সটা ইজিলি নিশ্চিত করা সম্ভব হবে ইনশাল্লাহ এই বছর। তো আসেন, আশা করি আজান শেষ হয়ে গেছে অলরেডি, আমরা আমাদের মূল ক্লাসের আলোচনায় শুরু করি। একজন লিখছেন জিহাদ জুনায়েদ, কালকে 3টা রাইট, আগামীকালকে বিকাল 3 ঘটিকায়, আগামীকাল শুক্রবার জুম্মার দিন, গরিবের জন্য হজের দিন, আর আপনারা যারা সেকেন্ড টাইমার ভিক্ষার্থী ভিক্ষুক তাদের জন্য হচ্ছে একদম পুরা ওয়াজ নসিহতের দিন। ইনশাল্লাহ আগামীকালকে বিকাল 3টায় সেকেন্ড টাইম ব্যাচের যেটা পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচের ক্লাসে অ্যাকাউন্টিং নিয়ে ওয়াজ নসিহত করা হবে। খুঁজে বের করার চেষ্টা করা হবে যে আসলে ভুলটা কোথায় ছিল, কেন আপনার চান্সটা গত বছর হলো না, সেটা আমরা সবার আগে খুঁজে বের করব। তারপরে গিয়ে আমরা হচ্ছে আমাদের পড়াশোনা চলতেই থাকবে, পাশাপাশি কারণগুলো খুঁজে বের করাটা ইম্পর্টেন্ট। কার কোথায় কোথায় ভুল ছিল, একটু যখনই কোনো একটা কারণ আপনার খুঁজে পাবেন একটু খাতার মধ্যে লাল কলম দিয়ে লিখে রাখবেন যে গত বছর এই ভুলটা করছিলাম, এই ভুলটা এই বছর আর করা যাবে না। অবশ্যই ক্লাস করার সময়ে হাতের কাছে কালো কলম, একটা করে লাল কলম অবশ্যই রাখবেন। লাল কলম রাখলে যে সুবিধাটা হবে, যে যে কাজগুলো করা উচিত না সেগুলা হচ্ছে আপনার লাল কলম দিয়ে লিখে রাখতে পারবেন। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম সালাম, যারা ক্লাসটা এখন লাইভ দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবেন তাদেরকেও স্বাগতম জানিয়ে আমি আমার মূল ক্লাসের আলোচনা শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, হ্যাঁ, ভিক্ষার্থী বা ভিক্ষুক বললাম এই জন্য একজন খুব মন খারাপ করে ফেলছেন। ভাই, আপনাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই যে আপনার দিকে করুণার নজরে তাকাচ্ছে আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই, তো নিজেকে এর চাইতে আর আর নিজে আর কত নামাইতে চান? আমি না হয় আপনাকে ভিক্ষার্থী বলছি, ভিক্ষুক বলছি, তাও সুন্দর ভাষায় বলছি, ফকিন্নিতর বলি নাই। আপনার জন্য চ্যালেঞ্জ এটা যে না, সামনের বছর একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সবাইকে দেখিয়ে দিতে চাই না আমি আর পিছিয়ে পড়া নই, আমাকে ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিজের নামটা অবশ্যই পরিবর্তন করতেই হবে। তো আমরা টিচাররা কি বললাম সেটা শুনে মন খারাপ করেন না, একদম হৃদয় বা হার্ট ভেঙে যাওয়ার ইমোজি দিয়ে কান্নাকাটি করে অস্থির হয়ে যাওয়ার কিছু নাই। এটাকে সাহস হিসেবে ধরেন, এটাই আপনার মনোবল যোগাবে আশা করি। এই ছোট ছোট পিঞ্চগুলো আপনার মনের মধ্যে যদি স্পার্কের সৃষ্টি না করে, স্ফুলিঙ্গের সৃষ্টি যদি আপনার না করে, তাহলে আপনি কিভাবে চান্স পাবেন? চান্স পেতে হলে একটা বারুদ থাকার দরকার, একটা আগুন থাকা দরকার। খেয়াল করবেন, দেশলাইয়ের কাঠির উপরে অল্প একটু বারুদ থাকে, কিন্তু এই বারুদটুকু কিন্তু বিশাল পরিমাণ বিল্ডিং চাইলে কিন্তু পোড়ায় ফেলতে পারে।
তো আপনার মধ্যে সেই স্ফুলিঙ্গটা যদি না থাকে, আগুনের স্পার্ক যদি না থাকে, তাহলে নিজেকে আপনি কিভাবে সেকেন্ড টাইমার হিসেবে দাবি করবেন? আপনার যাত্রা মাত্র শুরু হয়েছে। আগামী একটা বছর আপনাকে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতেই হবে। শুনে শুনে হজম করতে করতে তারপরে গিয়ে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে গিয়ে সবার কথার উত্তর একদিনে দেওয়ার চেষ্টা করবেন, যেদিন আপনার পরীক্ষার রেজাল্টটা দিবে। আর রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি আপনাকে অবশ্যই সেই রেজাল্টটা পেতে সহায়ক ভূমিকা পালন করবে। আর অ্যাকাউন্টিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা টপিক, যার নাম হচ্ছে আর্থিক বিবরণী। আজকে আমরা সেই আর্থিক বিবরণী চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই এতক্ষণে রেডি হয়ে যাওয়ার কথা। সেকেন্ড টাইম ব্যাচের ভাই বোন বন্ধুরা যারা আছেন, আসেন আমরা সবাই মিলে শুরু করি আর্থিক বিবরণী। কে কি বললো না বললো এর নিয়ে চিন্তা করে লাভ নাই, আসেন লেখাপড়া শুরু করি। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্স খোলা আছে, জানাবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। আর্থিক বিবরণী খেয়াল করেন, হিসাবকাল শেষে, বছরের শেষে, হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা, আর্থিক ফলাফল নির্ণয় করা, আর হচ্ছে আর্থিক অবস্থা প্রদর্শন করা। আর্থিক ফলাফল অর্থাৎ প্রফিট অথবা লস, প্রফিট অর লস, আপনার প্রতিষ্ঠানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। আর হচ্ছে আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা মানে হচ্ছে অ্যাসেট সমান এল প্লাস ওনার্স ইকুইটি, সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। একটা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বকে বলে হচ্ছে আর্থিক অবস্থা। আর আর্থিক ফলাফল বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে প্রফিট অর লস। আর প্রফিট অর লস সাধারণত বের করা হয় এভাবে, রেভিনিউ থেকে বাদ দিতে হয় কাকে? এক্সপেন্স। আয় থেকে ব্যয়ের টাকা বাদ দিলে নিট লাভও হতে পারে অথবা নিট ক্ষতিও হতে পারে। সাধারণত আয়ের পরিমাণ বেশি হয় ব্যয়ের তুলনায়, তাহলে আয়ের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে লাভ, আর ব্যয়ের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে ক্ষতি। তাহলে আয়, ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি, এই সংক্রান্ত আলোচনাটাই হচ্ছে আর্থিক ফলাফল সংক্রান্ত। আয়, ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি সংক্রান্ত আলোচনাটাই হচ্ছে আর্থিক ফলাফল সংক্রান্ত। আর ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, সম্পত্তির মধ্যে চলতি সম্পত্তি কতটুকু, স্থায়ী সম্পত্তি কতটুকু, চলতি দায়ের পরিমাণ কিরূপ, দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কি পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ কি পরিমাণ, এই যে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণকে বলা হয় হচ্ছে আর্থিক অবস্থা। তাহলে একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় আর হচ্ছে আর্থিক অবস্থা প্রদর্শন করার উদ্দেশ্যে যে প্রতিবেদন বা বিবরণী সমূহ প্রস্তুত করা হয় সেগুলাকেই বলা হয় হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ নামে অভিহিত করা হয়। তারপর বলা আছে আইএএস। আইএএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী একটা পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী, পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী, কমপ্লিট সেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কমপ্লিট সেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। সেই বিষয়গুলোর নাম একটু মনোযোগ দিয়ে আমার সাথে সাথে খেয়াল করেন সবাই। আশা করি সবাই আমার কথা শুনতে পারতেছেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন। প্রথম যে বিবরণীটা আমরা তৈরি করি, প্রথম যে বিবরণী তৈরি করি তার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আমরা যদি বাংলা করার চেষ্টা করি, প্রফিট অর লস অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের বিবরণী, লাভ ক্ষতির সাথে আরো কি থাকবে? আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, সমন্বিত আয়ের। তাহলে সহজ বাংলায় যদি সেটাকে আমরা নাম দিতে চাই সেটা হচ্ছে স্যার আয় বিবরণী। ইংরেজি নাম যতই প্যাচ গোছের থাকুক, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিবরণীর মধ্যে নাম দেওয়া আছে, আমরা সহজ বাংলা এটাকে বলতে চাই ইনকাম স্টেটমেন্ট, মানে আয় বিবরণী বানানো। দুই নাম্বার হচ্ছে, তাহলে প্রথমটা ছিল আমাদের আয় বিবরণীর কথাবার্তা, যেখানে প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি দেখানো হবে, ইনকাম বা আয়ের পরিমাণ দেখানো হবে। সেকেন্ড বিবরণীর নাম হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার, অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে সেকেন্ড নাম। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে এক মালিকানা কারবারে, আর অংশীদারি কারবারে হচ্ছে অংশীদারদের হিসাব নিকাশ, আর যৌথ মূলধনী কোম্পানি হলে মালিকানা সত্ত্বের পরিবর্তে বানাবো আমরা সংরক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী। তাহলে সেকেন্ডটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি,
সত্ত্বাধিকার বা মালিকানা সত্ত্ব পরিবর্তনের বিবরণী। 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ ব্যালেন্স শিট মানে হচ্ছে উদ্বৃত্তপত্র, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র 3 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে টোটাল বিবরণী আমরা পেলাম কয়টা? এখানে 4টা। প্রথমটা ছিল আয় বিবরণী, 2 নাম্বারটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী বা উদ্বৃত্তপত্র, 4 নাম্বারে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে টোটাল আমরা বিবরণী পেলাম কয়টা স্যার? 4টা পেলাম হচ্ছে বিবরণী। আর এই প্রত্যেকটা বিবরণীর মধ্যে যে আপনার যোগ বিয়োগগুলো আপনি করেন, গণনা কার্যগুলো করেন, যেই সমস্ত নীতিমালার প্রয়োগ আপনি ঘটান, যে সমস্ত ধারণার প্রয়োগ আপনি ঘটান, যেমন আপনি সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম, অর্থাৎ রক্ষণশীলতার প্রয়োগ ঘটান। আপনি হচ্ছে স্থায়ী সম্পত্তি আসবাবপত্রকে কোন মূল্যে লিপিবদ্ধ করেন? স্থায়ী সম্পত্তিকে কোন মূল্যে লিপিবদ্ধ করি আমরা? ক্রয় মূল্যে। স্থায়ী সম্পত্তিকে কোন মূল্যে প্রদর্শন করেন? ক্রয় মূল্যে অথবা বহিমূল্যে। এই যে আপনি চলমান প্রতিষ্ঠান ধারণার যে প্রয়োগ ঘটাচ্ছেন স্থায়ী সম্পত্তিকে বহিমূল্যে প্রদর্শনের মাধ্যমে, এই যে নীতিমালাগুলোর প্রয়োগ আপনি ঘটাচ্ছেন, এই সংক্রান্ত যে বিষয়টা সেটা হচ্ছে এই নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর্থিক বিবরণীতে ব্যবহৃত গণনা কার্য, নোট ও টিকা সমূহের যে আলোচনা সেটা হচ্ছে লাস্ট অংশ, নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণীর সাথে সংযুক্ত নোট, গণনা কার্য ও অন্যান্য নীতিসমূহ প্রয়োগের ব্যাখ্যা। আপনি যে 4টা বিবরণী বানাইছেন, এই 4টা বিবরণীর মধ্যে কোথায় কোন কাজটা কিভাবে করছেন সেটা যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে, সেজন্যই আপনি এই নোটসগুলো প্রদান করেন, যেটা আমরা পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী যাতে আপনার হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীরা আর্থিক বিবরণীগুলোকে খুব সহজভাবেই বুঝতে পারে, বোধগম্য হয় তাদের, কোথায় কোন নিয়ম ব্যবহার করা হয়েছে, অবচয়ের কোন নিয়মটা আপনি ব্যবহার করছেন, গণনা কার্যটা কিভাবে করছেন, বিনিয়োগের সুদের ক্যালকুলেশনটা কিভাবে করছেন, ঋণপত্রের অবহারটা কিভাবে নির্ধারণ করলেন, সমাপনী মজুদ পণ্যটাকে কোন মূল্যে লিপিবদ্ধ করলেন। এই সমস্ত গণনা কার্য, নোট ও টিকা সমূহ আপনাকে দেখাইতে হয় কোথায়? এই নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এইটা পূর্ণাঙ্গ আর্থিক বিবরণীর একটা অংশ। তাহলে পূর্ণাঙ্গ যদি করতে হয় তাহলে বিবরণী লাগবে কয়টা স্যার? বিবরণী লাগবে 4টা। আর একটা অংশ থাকবে কি? একটা অংশ থাকবে হচ্ছে নোট। নোট কিসের জন্য? নোট লাগবে হচ্ছে আপনার গণনা কার্য বোঝার জন্য। নোট লাগবে কিসের জন্য? যাতে আপনি কোন নীতির প্রয়োগ করছেন সেই নীতির প্রয়োগ সম্পর্কে যাতে ব্যবহারকারীরা ধারণা লাভ করতে পারে, এই বিষয়গুলো যাতে তারা খুব সহজেই বুঝতে পারে, যাতে তাদের নিকট বোধগম্য হয়। এই বোধগম্য বা বুঝার জন্যই কি লাগবে? হচ্ছে নোট। তাহলে নোটটা লাগবে কাদের জন্য? নোট লাগবে হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের জন্য। সেটা আভ্যন্তরীণ ব্যবহারকারী হইতে পারে, বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী হতে পারে। প্রশ্ন হতে পারে স্যার এখন এই যে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আপনি তথ্য সরবরাহ করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় কোন ধরনের ব্যবহারকারীদের নিকট? আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা তথ্য সরবরাহ করি হচ্ছে বহিস্থ ব্যবহারকারীদের জন্য। তাহলে আমাদের তথ্যগুলো বোধগম্য হইতে হবে। বোধগম্য হইতে হবে কোন ব্যবহারকারীদের? বুঝতে পারতে হবে কোন ব্যবহারকারীদের? বহিস্থ ব্যবহারকারীদের। তাহলে বহিস্থ ব্যবহারকারী যাদের অবস্থান প্রতিষ্ঠানের বাইরে, সেই বহিস্থ ব্যবহারকারীরা যাতে খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের বিবরণীগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারে, বিবরণী সমূহ যাতে তারা খুব সহজেই বুঝতে পারে, তার জন্যই আপনার লাগবে কি? নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা আর্থিক বিবরণীর একটা অংশ। তাহলে টোটাল বিবরণী থাকবে কয়টা? 4টা। আর একটা অংশ হচ্ছে নোট। টোটাল 5টা মিলায়ে হচ্ছে একটা কমপ্লিট সেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আশা করি এতটুকু আপনাদের বুঝতে পারার কথা। আসেন পরবর্তী স্লাইডে গিয়ে আমরা প্রত্যেকটা বিবরণী সম্পর্কে অল্প অল্প করে একটু ধারণা নিয়ে রাখি।
একজন বলছেন যে হিসাব বিজ্ঞানের নীতিমালাতে প্যাচ লাগায় ফেলি। জিহাদ জুনায়েদ, স্যার প্যাচ শুধু আপনি লাগান না, প্যাচ যিনি পড়ায় টিচার ওনারও প্যাচ লাগে, স্টুডেন্টদের প্যাচ লাগাটা দোষের কিছু না। আমরা প্যাচ কিভাবে ছুটাইতে হবে, নীতিমালাগুলো যখন আমরা ক্লাসে পড়াবো, গল্প দিয়ে পড়াবো, ছন্দ দিয়ে পড়াবো, আশা করি প্যাচ খুলে যাবে, আশা করি প্যাচ খুলে যাবে। আসেন আমরা প্রথমে যে বিবরণী দেখবো সেটার নাম হচ্ছে আই বিবরণী। একটু দ্রুত আমরা, যেহেতু এগুলো কমন টার্ম, মূল জায়গাগুলো আমি ফোকাস করে দিচ্ছি, মূল আলোচ্য বিষয়গুলো ভালো মতো বুঝেন, গদবাদা রিডিং না পড়ে মূল জায়গাটা ফোকাস করার চেষ্টা করে দেখেন। আই বিবরণী, আই বিবরণীর মধ্যে আমরা বেসিক্যালি কি কি দেখাবো? আই বিবরণীর মধ্যে দেখাবো আমরা আয় সমূহ আর হচ্ছে কাকে, ব্যয় সমূহ। আয় আর হচ্ছে ব্যয়। এখন যদি প্রশ্ন করেন স্যার আয় কোনটা আর ব্যয় কোনটা, আয় আপনার বোঝা উচিত স্যার বিনিয়োগের সুদ কি আয়, বেতন কি খরচ, ভাড়া কি খরচ, বিজ্ঞাপন কি খরচ, আশা করি বুঝেন। তাইলে আয় সমূহ আর হচ্ছে ব্যয় সমূহ উপস্থাপন করার মাধ্যমে আর্থিক ফলাফল তথা নিট আয়, নিট আয় মানে কি প্রফিট, ইংরেজি নাম হচ্ছে নেট প্রফিট, অথবা নিট ক্ষতি মানে কি লস, নিট লাভ অথবা নিট লস নিরূপণ করা হয় যে বিবরণীর মাধ্যমে, তাকে কি বলা হবে? আয় বিবরণী। আয় বিবরণী তৈরি করা হবে নির্দিষ্ট একটা হিসাব কালের জন্য, এক হিসাব কালের জন্য বানানো হবে, এবং এটা প্রকাশ করে ব্যবসায়ের কি আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি। আয় বিবরণী তৈরি করা হয় কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা, সময়কাল ধারণা বা কালীন ধারণা। খুব ভালো মতো মনে রাখেন, আয় বিবরণী তৈরি করা হবে কোন ধারণা অনুযায়ী? সময়কাল ধারণা বা হিসাবকাল ধারণা অনুযায়ী। আয় বিবরণীর মধ্যে কোন কোন আইটেম দেখানো হবে? আয়ের পরিমাণকে দেখানো হবে আর হচ্ছে ব্যয়ের পরিমাণকে দেখানো হবে। হিসাব বিজ্ঞানে আয়ের জন্য ব্যবহার করা হবে হচ্ছে আয় স্বীকৃতি রীতি, আর ব্যয়ের জন্য যেই নীতি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। খেয়াল করে দেখেন, আয়ের জন্য আয় স্বীকৃতি, ব্যয়ের জন্য মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। তাহলে আয় স্বীকৃতি নীতির প্রয়োগ, মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতির প্রয়োগ হয় কোন বিবরণীতে? কোন বিবরণীতে হয়? আয় বিবরণীতে হয়। কারণ আয় বিবরণীতে আপনি আয় লেখেন, আয় লিখতে গেলে আপনার আয় স্বীকৃতি নীতি তো আসবেই। আয় বিবরণীতে আপনি ব্যয় লেখেন, তো মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি আর বাদ যাবে কেন? সেও আসবে। তাহলে আয় স্বীকৃতি নীতি আর মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতির প্রয়োগ ঘটে কোন বিবরণীতে? আয় বিবরণীতে। এটা তৈরি করা হয় কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল, সময়ে কাল বা কালীন ধারণা অনুযায়ী। তৈরি করা হয় কত সময়ের জন্য? নির্দিষ্ট একটা হিসাবকালের জন্য। এক হিসাবকাল মানে কত সময়? এক হিসাবকাল মানে সাধারণত আমরা 1 বছর বলি, বাট আমরা জানি থিওরিটিক্যালি এক হিসাবকাল মানে হচ্ছে প্রতিষ্ঠান যে সময়কে উপযুক্ত বলে মনে করে, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, যে কোনো টাইম পিরিয়ড হতে পারে। বাট সাধারণত আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটাকে আমরা হিসাবকাল বা 1 বছর হিসেবে কাউন্ট করে থাকি। তাহলে আপনার প্রতিষ্ঠান যেই রকমেরই হোক, প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী হিসাবকালের ডিউরেশনের মধ্যে চেঞ্জ আসতে পারে, বাট ইন জেনারেল এক হিসাবকাল বলতে 1 বছরকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা আয় বিবরণী জানলাম, আয় বিবরণী আমরা কি কি অনুযায়ী তৈরি করি। তারপরে আসেন পরবর্তী স্লাইডে দেখবো আয় বিবরণীর মধ্যে এখানে বলা আছে যে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রয়ের রাজস্ব বেশি হলে হবে হচ্ছে মোট লাভ, আর হচ্ছে মোট ব্যয় থেকে আয়ের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে নিট লাভ। মোট লাভের একটা কথা বলা আছে, নিট লাভের একটা কথা বলা আছে। আরেকটা বিষয় একটু মনে রাখার চেষ্টা করি, আমরা জানি সকলেই আয় বিবরণী 2 ভাবে বানানো যায়। একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, মানে হচ্ছে একধাপী আয় বিবরণী। আরেকটা হচ্ছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ বহুধাপী আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। বহুধাপী বা বিশদ আয় বিবরণী, এইটাই ইন্টারমিডিয়েটে আপনি অসংখ্যবার করছেন। এই বহুধাপী আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী এইটা করা হয় হচ্ছে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান মানে হচ্ছে যারা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। মার্চেন্ডাইজিং এন্টারপ্রাইজ বা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান যারা, বা মার্চেন্ডাইজিং ফার্ম যারা, মার্চেন্ডাইজিং ফার্ম বা মার্চেন্ডাইজিং এন্টারপ্রাইজ যারা, সেই সমস্ত প্রতিষ্ঠান ব্যবহার করে হচ্ছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর যারা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, অর্থাৎ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা, সার্ভিস ওরিয়েন্টেড ফার্ম যারা, সেই সার্ভিস ওরিয়েন্টেড ফার্ম তারা তৈরি করে হচ্ছে একধাপী আয় বিবরণী। তাহলে যারা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় বা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের জন্য হচ্ছে বহুধাপী বা বিশদ আয় বিবরণী।
আর সেবাদানকারীর জন্য থাকবে হচ্ছে একধাপী আয় বিবরণী। একধাপী আয় বিবরণী, বহুধাপী আপনাদের মনে থাকার কথা। জাস্ট আমি একবার একটু মনে করাই দেই, খেয়াল করে দেখেন। সবগুলো আয় লিখলাম, তার নিচে সবগুলো ব্যয় লিখলাম, আয় ব্যয়ের কোনো শ্রেণীবিভাগ করলাম না, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে যেটা পাবো সেটার নাম নিট লাভ। তাহলে সেটাই হচ্ছে কোনটা? সিঙ্গেল স্টেপ, যেখানে কোনো আয় ব্যয়ের কোনো শ্রেণীবিভাগ করা হলো না। আর মাল্টি স্টেপটা সবার মনে থাকার কথা, অসংখ্যবার করছেন ইন্টারমিডিয়েটে। মাল্টি স্টেপে প্রথমে আপনি দেখাবেন বিক্রয় রাজস্ব, বিক্রয় থেকে বাদ দিবেন কাকে? বিকৃত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে প্রথম কি পাওয়া যাবে? মোট লাভ। তাহলে মাল্টি স্টেপে আপনি প্রথমে পাবেন কোনটা? মোট লাভ। দেখেন সিঙ্গেল স্টেপের মধ্যে ডাইরেক্ট আপনি কি পাবেন? ডাইরেক্ট পেয়ে যাবেন হচ্ছে নিট লাভ, মাঝখানে আর কোনো যদি কিন্তু নাই। সকল আয় লিখছি, সকল রেভিনিউ, তারপর লিখছি সকল এক্সপেন্স, আয় থেকে ব্যয়ের টাকা বাদ দিয়ে পাইছি কোনটা আমরা? নিট লাভ। এই ছিল আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। বাট মাল্টির মধ্যে ভাগ ভাগ আছে। প্রথমে আপনি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে পাবেন কি? মোট লাভ। মোট লাভের সাথে আপনি যোগ করবেন পরিচালন আয়, বাদ দিবেন পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়কে আবার আপনি দুই ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক, আর একটা হচ্ছে বিক্রয় বা বাজারজাতকরণ। পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পরিচালন হতে আয় বা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা আপনি পাবেন। এবারে পরিচালন মুনাফা এর সাথে অপরিচালন বা অন্যান্য আয়গুলোকে যোগ, অপরিচালন বা অন্যান্য ব্যয়গুলোকে বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে কর পূর্ব নিট লাভ। কর পূর্ব নিট লাভ। এবারে কর পূর্ব নিট লাভ থেকে আপনি সবার লাস্টে কি বাদ দিবেন? কর বাদ দিবেন। কর বাদ দেওয়ার পরে গিয়ে সবার শেষে যেটা আসবে সেটার নাম হচ্ছে কর পরবর্তী নিট লাভ। এই যে সবার লাস্টে এক ধাপিতে যেটা পাইছেন, সবার লাস্টে গিয়ে বহুধাপীর মধ্যে সেটা পাবেন। অনেকগুলা স্টেপ পার করে আপনি এই নিট লাভের মধ্যে পৌঁছাবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের মনে থাকার কথা। এগুলো একবার একটু মনে করাই দিলাম, কারণ এই সমস্ত জায়গাগুলো থেকে পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়। যাদের একধাপী এবং বহুধাপীর স্টেপগুলোতে এখনো প্রবলেম রয়ে গেছে, ইন্টারমিডিয়েটের বই থাকলে খুলে দেখেন। ইন্টারমিডিয়েটের বই থাকলে খুলে দেখেন, ওখানে সুন্দর মতো লিখে দেওয়া আছে। একবার একটু চোখ বুলায় নেবেন, একবার আশা করি চোখ বুলায় নেবেন। এবার আসেন পরবর্তীটায় চলে যাই। পরবর্তী যেটা সেটা হচ্ছে মালিকের সত্ত্ব বিবরণী, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। মালিকের সত্ত্ব বিবরণী, মালিকের সত্ত্ব বিবরণী, মালিকের সত্ত্ব বিবরণী। কারো বুঝতে সমস্যা হলে আমাকে বললেন। মালিকের সত্ত্ব বিবরণী একটা নির্দিষ্ট হিসাবকালে মালিকানা সত্ত্বের পরিবর্তন, মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়েছে কিনা সেটা যেই বিবরণীতে প্রকাশ করে সেটাকে বলে মালিকানা সত্ত্ব বিবরণী। এই মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকানা সত্ত্বের পরিবর্তন হয় কিভাবে? মালিকের প্রারম্ভিক মূলধন, এর সাথে অতিরিক্ত মূলধনের টাকা আপনি যোগ করেন, নিট লাভের টাকা আপনি যোগ করেন, এখান থেকে আপনি উত্তোলনের টাকাকে কি করেন? বিয়োগ করেন বা বাদ দেন। এখান থেকে আপনি আয় করের টাকাকে বিয়োগ করেন বা বাদ দেন। সব যোগ বিয়োগ করলে যেটা আসে সেটার নাম কি? সমাপনী মূলধন। তাহলে মালিকানা সত্ত্বের যে পরিবর্তনটা হচ্ছে অতিরিক্ত মূলধন আনয়নের ফলে, ব্যবসায়ে নিট লাভ হওয়ার ফলে, মালিক কর্তৃক পণ্য এবং নগদ টাকা উত্তোলনের ফলে, এই যেই এলিমেন্টসগুলোর কারণে মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে যেই বিবরণীটা আমরা বানাই তার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে বানিয়ে থাকি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। এটা তৈরি করা হয় নির্দিষ্ট একটা হিসাবকালের জন্য, এবং এটাও বানানো হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী। আয় বিবরণী যেই ধারণা, মালিকানা সত্ত্ব বিবরণীও একই ধারণা অনুযায়ী। জাস্ট মাথায় রাখতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী বানানো হবে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। যদি আমাদের অংশীদারি কারবার হয় তাহলে আমরা বানাবো অংশীদারদের সত্ত্ব বিবরণী। আর যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, যেটা আপনি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে করেন, যে নামটা আপনার মুখের মধ্যে মাত্রই আসতেছে স্যার এইটা বলতেছেন না কেন, এই নামটা হচ্ছে সেই জমাকৃত মুনাফা বিবরণী, রিটেইনড আর্নিংস স্টেটমেন্ট, যেটা প্রস্তুত করা হয় কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য? যেটা প্রস্তুত করা হবে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির জন্য। তাহলে স্যার যৌথ মূলধনী কোম্পানিতে আপনি মালিকানা সত্ত্ব বিবরণী বানাবেন না, কারণ যৌথ মূলধনী কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা। আর যেহেতু শেয়ার হোল্ডাররা মালিক,
তখন আপনি যেটা বানাবেন সেটার নাম কি? জমাকৃত মুনাফা বিবরণী। কার পরিবর্তে? মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তে। এর অন্য আরো একটা নাম আমরা জানি সবাই, সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। যে কোনো নামে চাইলে আপনি ডাকতে পারেন। সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে আমাদের সনাতন হিসাব বিজ্ঞানের নাম, আর আধুনিক হিসাব বিজ্ঞানে এটাকে বলা হয় জমাকৃত মুনাফা বিবরণী, যেটা আমরা কোম্পানির জন্য প্রস্তুত করি। একটু মনোযোগ দেন সবাই। এই যে আধুনিক হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অর্জিত মুনাফা বন্টন, অর্জিত মুনাফা, যত টাকা আপনার মুনাফা অর্জিত হয়েছে সেটা আপনি বন্টন করবেন। অর্জিত মুনাফার বন্টন। কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা। কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডার। কোম্পানি যে মুনাফা অর্জন করে, কোম্পানির অর্জিত মুনাফা বা কোম্পানির অর্জিত নিট লাভ কাদের মাঝে বন্টন করা হবে? কাদের মাঝে বন্টন করা হবে? শেয়ার হোল্ডারদের মাঝে। কি আকারে বন্টন করা হবে? লভ্যাংশ আকারে। তাহলে শেয়ার হোল্ডারদেরকে আপনি কত কত টাকা লভ্যাংশ দিচ্ছেন? সেটা কি আপনি নগদ লভ্যাংশ দিচ্ছেন, নাকি নগদ লভ্যাংশের পরিবর্তে তাদেরকে আপনি বোনাস শেয়ার দিচ্ছেন? তাহলে এই লভ্যাংশ সংক্রান্ত বিষয়টা, যার মাধ্যমে আপনি অর্জিত মুনাফাকে বন্টন করবেন। ও জমাকরণ। জমাকরণ আমরা জানি সমস্ত টাকা, আপনার যত টাকা নিট লাভের থেকে কিছু টাকা আপনি লভ্যাংশ দেন। নিট লাভের সব টাকা লভ্যাংশ হিসেবে বিলি বন্টন আমরা করি না। যে পরিমাণ টাকা নিট লাভ থেকে বিলি বন্টন না করে ভবিষ্যতে ব্যবহারের জন্য জমা করে রাখা হয়, যে হিসাবে স্থানান্তরের মাধ্যমে, সেই হিসাবটার নাম হচ্ছে সাধারণ সঞ্চিতি। এই সাধারণ সঞ্চিতির মধ্যে এনে টাকা আপনি কি করে রাখতেছেন? জমা করে রাখতেছেন, তালা বন্ধ করে রাখতেছেন। কি জন্য? ভবিষ্যতে ব্যবহার করব, যখন আমার বিপদ আসবে তখন আমি ব্যবহার করতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন, অর্জিত মুনাফার বন্টন কিভাবে বন্টন করি? লভ্যাংশ আকারে। আর জমাকরণ, জমাকরণ যে টাকা লভ্যাংশ হিসেবে দেই না, সেই টাকা কোথায় স্থানান্তর করি? সাধারণ সঞ্চিত তহবিলে। আরো কিছু তহবিল আছে আমাদের, লভ্যাংশ প্রতিপূরক তহবিল, সিঙ্কিং ফান্ড বলা যেতে পারে, প্রভিডেন্ট ফান্ডে স্থানান্তর করতে পারেন, কর্মকর্তা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে পারেন। এই যে বিভিন্ন তহবিলে আপনি স্থানান্তর করেন, কি জন্য? ভবিষ্যতের জন্য আপনি জমা করে রাখেন। তাহলে আপনার অর্জিত মুনাফার বন্টন ও জমাকরণ। বন্টন মানে লভ্যাংশ সংক্রান্ত হিসাব নিকাশ, আর জমাকরণ মানে হচ্ছে সাধারণ সঞ্চিতি সহ যে কোনো প্রকার তহবিলে স্থানান্তর। এই সংক্রান্ত আইটেমগুলো আপনি যে বিবরণীতে দেখাবেন তার নামই হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণী। জমাকৃত মুনাফা বিবরণী। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। আশা করি বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। তারপর আরো দেখেন, এই যে জমাকৃত মুনাফা বিবরণী, এর অন্য নাম আমি বলছি কি? সংরক্ষিত আয় বিবরণী। ইন্টারমিডিয়েটের বইতে বিভিন্ন নাম দেওয়া আছে। অ্যাডমিশন টেস্ট পরীক্ষার প্রশ্নেও কিছু জায়গায় জমাকৃত দেখি, কিছু জায়গাতে আবার সংরক্ষিত হয়, যে কোনোটা আসতে পারে পরীক্ষায়। তো দুইটা সাইমালটেনিয়াসলি ব্যবহার করা হয়। আরো একটা নাম খেয়াল করবেন, বেশিরভাগ কোম্পানি এই নামটাও ব্যবহার করে থাকে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। তাহলে দেখেন স্যার, একই জিনিসের আমরা তিনটা নাম পাচ্ছি, জমাকৃত মুনাফা বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। একই জিনিসের ভিন্ন ভিন্ন তিনটা নাম। আয় বিবরণীর পরে আর আর্থিক অবস্থা বিবরণীর আগে এটাকে তৈরি করা হয়। একই জিনিসের ভিন্ন ভিন্ন বাংলা নাম। এখানে অর্জিত মুনাফার বন্টন ও বিভিন্ন তহবিলে জমাকরণ সংক্রান্ত হিসাব নিকাশগুলো দেখানো হয়ে থাকে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এবার আসেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তিনটা স্টার চিহ্ন পড়ানো শুরু করার আগেই দিয়ে নেই, যদি আর্থিক বিবরণী থেকে প্রশ্ন আসে, এই জায়গা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 99.99%, আর বাকিগুলো অন্য জায়গা থেকে। কারণ এখান থেকে অলরেডি এতবার প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসাটাই খুব স্বাভাবিক। এখান থেকে প্রশ্ন আসাটাই খুব স্বাভাবিক। আসেন খেয়াল করে দেখি, আসেন মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি। ওকে, খেয়াল করে দেখেন, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা ইংরেজি নাম স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, বা অন্য নাম বলা যেতে পারে হচ্ছে উদ্বৃত্তপত্র। এর অন্য আরো একটা বাংলা নাম আপনারা চাইলে শিখে রাখতে পারেন, সেটা হচ্ছে স্থিতিপত্র। স্থিতিপত্র আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতেছেন কিনা ভিন্ন ভিন্ন নামগুলো।
আর্থিক অবস্থার বিবরণী, তারপর হচ্ছে উদ্বৃত্তপত্র, আর হচ্ছে স্থিতিপত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে, মনোযোগ দিয়ে বুঝেন, না বুঝলে আমাকে সাথে প্রশ্ন করবেন। হিসাবকাল শেষে একটা নির্দিষ্ট সময় বিন্দুতে অথবা একটা নির্দিষ্ট তারিখে অথবা একটা বিশেষ তারিখে, তিনটা কথা বলা হচ্ছে এখানে, কিন্তু পুরা হিসাবকালের কথা বলা হয় নাই। এখানে নির্দিষ্ট তারিখ বা বিশেষ তারিখে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করার উদ্দেশ্যে, উদ্দেশ্যটা কি? প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করা। এই উদ্দেশ্যে সম্পত্তি, তারপর হচ্ছে দায়, আর হচ্ছে মালিকের সত্ত্ব। সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা উপাদানকে লিপিবদ্ধ করে যে বিবরণী বানাবো আমরা, সেটার নামে হচ্ছে কি? আর্থিক অবস্থা বিবরণী বা উদ্বৃত্তপত্র। এটা সারা বছরের জন্য বানানো হয় না, এটা তৈরি করা হয় নির্দিষ্ট একটা তারিখের জন্য। এটা তৈরি করা হয় নির্দিষ্ট একটা তারিখের জন্য, তৈরি করা হবে নির্দিষ্ট একটা তারিখের জন্য। ওকে, আসেন পরবর্তী স্লাইডে দেখেন, এই যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আর্থিক অবস্থা বিবরণী কি প্রকাশ করে? এটা প্রকাশ করে নির্দিষ্ট সময় বিন্দুতে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। খুবই গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থা বিবরণী উদ্বৃত্তপত্র তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা, অন্যান্য সবগুলা বিবরণী ছিল সময়কাল বা হিসাবকাল, একমাত্র ব্যতিক্রম হচ্ছে উদ্বৃত্তপত্র, একমাত্র ব্যতিক্রম আর্থিক অবস্থার বিবরণী। এটা বানানো হবে চলমান প্রতিষ্ঠান ধারণা। খুব ভালো মতো মনে রাখবেন, আর্থিক অবস্থা বিবরণী বা উদ্বৃত্তপত্র তৈরি করা হবে নির্দিষ্ট একটা তারিখের জন্য, এটা একটা ব্যতিক্রম কথা, কারণ বাকিগুলো বানানো হবে হিসাবকালের জন্য, সময়কালের জন্য, সারা বছরের জন্য। উদ্বৃত্তপত্র এখানে ব্যতিক্রম, আর্থিক অবস্থার বিবরণী এখানে ব্যতিক্রম, নির্দিষ্ট তারিখের জন্য বানানো হবে, সারা বছরের জন্য না। তৈরি করা হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, সময়কাল ধারণা নয়। আসেন পরবর্তীটার সামনে এগিয়ে যাই। তারপরে দেখেন লিখে দেওয়া আছে এই যে আর্থিক অবস্থা বিবরণীর মূল বিষয়বস্তু থাকে হচ্ছে তিনটা: প্রতিষ্ঠানের নাম, প্রস্তুত তারিখ, সমীকরণের সার্বিক অবস্থা। আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যখন করি শ্রেণী বিন্যাসিত উদ্বৃত্তপত্র, সম্পত্তিকে আমরা চারটা ভাগ করে দেখাই। প্রথমে হচ্ছে চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থাবর সম্পত্তি, সরঞ্জাম, অস্পর্শনীয় সম্পত্তি, আর হচ্ছে অসমন্বিত ব্যয়। আমরা সম্পত্তিকে এরকম ভাগ করে দেখাই। আমরা দায়কে দুই ভাগ করি, একটা চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়। আমরা মালিকানা সত্ত্বক অংশকে দুইটা ভাগ করি, একটা শেয়ার মূলধন আর একটা হচ্ছে জমাকৃত মুনাফা। এই নামগুলোর সাথে আপনারা আসলে খুবই পরিচিত থাকাটাই স্বাভাবিক। আসেন তারপরে খেয়াল করে লিখে দেওয়া আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, খেয়াল করে রাখেন। উদ্বৃত্তপত্রে চলতি সম্পত্তিকে লিপিবদ্ধ করতে হয় তারল্যের ভিত্তিতে, অর্ডার অফ লিকুইডিটি। কেমন? প্রথমে আপনার আসবে হচ্ছে নগদ টাকা, নগদের পরে আপনি লিখবেন কোনটা? নগদের পরে আপনার আসবে হচ্ছে ব্যাংকে জমা, নগদের পরে ব্যাংকে জমার পরে আপনার আসবে হচ্ছে প্রাপ্য নোট, আর প্রাপ্য নোটের পরে আপনার আসবে হচ্ছে প্রাপ্য হিসাব। এই যে সিরিয়ালি আমরা লিখতেছি, এটাকে বলা হয় অর্ডার অফ লিকুইডিটি বা তারল্যের ভিত্তিতে। সবচাইতে তরল সম্পদের নাম কি? নগদ না দেওয়া থাকলে হবে কোনটা? ব্যাংকে জমা। এভাবে লিপিবদ্ধ করতে হয় কাকে? চলতি সম্পত্তিকে। আর যদি বলা হয় চলতি দায়ের কথাকে, চলতি দায়কে আমরা দুইভাবে লিপিবদ্ধ করতে পারি, একটা হচ্ছে গুরুত্বের ভিত্তি, একটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তি। স্থায়িত্বের ভিত্তি একটু নোট ডাউন করে রাখেন। স্থায়িত্বের ভিত্তিটা হচ্ছে সনাতন ভিত্তি অনুযায়ী, সনাতন নিয়ম অনুযায়ী, আর আধুনিক ভিত্তি বা আধুনিক নিয়মটা হচ্ছে গুরুত্বের ভিত্তি। আধুনিক নিয়মে দেখানো হয় হচ্ছে গুরুত্বের ভিত্তিতে, আর সনাতন নিয়মে দেখানো হয় হচ্ছে এটাকে, সনাতন নিয়মে দেখানো হয় হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে। এখন ভর্তি পরীক্ষার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা অ্যান্সার হবে। যদি চলতি দায়ের কথা বলা হয়, পরীক্ষাতে গুরুত্ব থাকলে গুরুত্ব অ্যান্সার, স্থায়িত্ব থাকলে স্থায়িত্ব অ্যান্সার। ম্যাক্সিমাম পরীক্ষাতে স্থায়িত্বের ভিত্তি এটাই এতদিন এসেছে, বাট ভেরি রিসেন্ট 2-3 বছরের প্রশ্নে গুরুত্বের ভিত্তিতেও আসতে দেখা যায়। মনে রাখবেন, যদি দুইটাই দেওয়া আছে অপশনে যদি দুইটাই দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনার আধুনিক নিয়ম যেটা গুরুত্বের ভিত্তি, এটা প্রাধান্য পাবে। তাহলে মনে রাখবেন, প্রথম চয়েস হচ্ছে
গুরুত্বের ভিত্তি, গুরুত্বের ভিত্তি হচ্ছে আধুনিক নিয়ম, গুরুত্বের ভিত্তি না দেওয়া থাকলে স্থায়িত্বের ভিত্তি বলা যেতে পারে। গুরুত্বের ভিত্তিতে কিভাবে সাজাতে হয়, স্থায়িত্বের ভিত্তিতে কিভাবে সাজাতে হয় ইন্টারমিডিয়েটের বইতে দেওয়া আছে, সেখান থেকে চোখ বুলায় নিয়েন। এই ক্রমধারাটা ইন্টারমিডিয়েটের বইতে আছে, ভালো মতো দেখে নিলে আশা করি হয়ে যাবে আপনাদের। আচ্ছা, শুধু নামটাই আসে পরীক্ষাতে। তারপরে আসেন পরবর্তীতে আরো দেখি আমরা আমরা জানি আর্থিক বিবরণী তৈরি করা হয় তালিকা 11 বা তফসিল 11 অনুযায়ী। কোম্পানির উদ্বৃত্তপত্র বানাই আমরা তফসিল 11 অনুযায়ী। দুইটা প্রতিবেদন আছে, একটা হচ্ছে হিসাবের ছক মানে টি ফর্ম যেটা, আর একটা হচ্ছে প্রতিবেদন ছক বা রিপোর্ট ফর্ম। আপনি দুইভাবেই তৈরি করতে পারেন, বাট কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আপনি যখনই আর্থিক অবস্থা বিবরণী বা উদ্বৃত্তপত্র বানাবেন তখন আপনাকে ফলো করতে হবে যে নিয়মটা, সেটা হচ্ছে তফসিল 11 বা তালিকা 11। তফসিল 11 বা তালিকা 11-র মধ্যে উল্লেখ আছে কিভাবে কোম্পানির উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হবে। এগুলো সব কমন কথাবার্তা। এই হলো মোটামুটি আর্থিক বিবরণী। তারপরে লাস্ট দেখবো হচ্ছে আমরা নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী এইটার জাস্ট দুইটা স্লাইড পরে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রশ্নগুলো পড়লে এই থিওরিগুলো আমরা এতক্ষণ ধরে কেন রিডিং পড়লাম সেটা আশা করি কাজে লাগবে। আর থিওরি বেশিক্ষণ পড়ালে আপনাদের কাছে বোরিং লাগতে পারে, আমার নিজের কাছেই বিরক্ত চলে আসে। তো থিওরি বেশিক্ষণ আর না পড়ে আমরা সরাসরি এমসিকিউতে যাওয়ার আগে লাস্ট নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীর মধ্যে তিনটা দেখানো হয় কার্যক্রম: পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। এখান থেকে কত টাকা আসছে, কত টাকা গেছে, এই সংক্রান্ত যে আলোচনা সেটার নামই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নির্দিষ্ট হিসাব কালের জন্য বানানো হয় কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল, সময়কাল ধারণা অনুযায়ী। তাহলে খেয়াল করে দেখেন তিনটা বিষয়: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী, আর নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা বানানো হবে কোন ধারণা অনুযায়ী? কমেন্ট বক্সে লিখে জানান। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী, আর নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা বিবরণী বানানো হয় কোন ধারণা অনুযায়ী? কোন ধারণা অনুযায়ী বানানো হয়? নির্দিষ্ট হিসাবকালের জন্য, সারা বছরের জন্য। তাহলে নির্দিষ্ট হিসাবকাল বা সারা বছরের জন্য বানানো হয় তিনটা বিবরণী: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী, আর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা বিবরণী বানানো হয় কোন ধারণা অনুযায়ী? কমেন্ট বক্সে লিখে জানান। অ্যান্সারটা হচ্ছে সময়কাল বা হিসাবকাল ধারণা। আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোনটা? একমাত্র ব্যতিক্রম আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় কোন ধারণা অনুযায়ী? কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র তৈরি করা হয় কোন ধারণা অনুযায়ী? অ্যান্সারটা হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অ্যান্সারটা হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আশা করি এই পর্যন্ত বুঝতে পারার কথা আপনাদের। এটা অলরেডি আমরা বলছি, পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী, অর্থায়ন কার্যাবলী, বেতন প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো, এগুলো হচ্ছে পরিচালন কার্যাবলীর অংশ। আপনি যখন শেয়ারে বিনিয়োগ করেন, শেয়ারে যখন আপনি বিনিয়োগ করেন, যখন আপনি বিনিয়োগ মানে কি? আপনি কোনো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করা, অন্য কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা, স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র ক্রয় করা, যন্ত্রপাতি ক্রয় করা, অন্য কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা, এগুলো হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। আর অর্থায়ন, অর্থায়নের মধ্যে কি কি আসবে? শেয়ার ইস্যু করা বা শেয়ার বিক্রয় করা, নিজেদের কোম্পানির শেয়ার, অন্য কোম্পানির না, নিজেদের কোম্পানির শেয়ার ইস্যু করা। তারপরে হচ্ছে আপনার ঋণপত্র ইস্যু বা বিক্রয় করা। তারপর হচ্ছে ঋণপত্র হোল্ডারদেরকে ঋণপত্রের সুদ প্রদান করা, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করা। এই সংক্রান্ত বিষয়গুলো আসবে কোথায়? অর্থায়ন কার্যক্রমে। এগুলো আশা করি আপনারা জানেন সবাই। আর যেহেতু নগদ প্রবাহ বিবরণী এটা শর্ট সিলেবাসের মধ্যে নাই, বিগত কয়েক বছর এই টপিক থেকে খুব একটা প্রশ্ন আসেও না ইউনিভার্সিটি পরীক্ষায়। কালে ভদ্রে একটা বা দুইটা প্রশ্ন আসতে হয়ে গেছে যে পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে কোনটা যোগ বা বিয়োগ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন তাই গুচ্ছে কমন আসছে, তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কপি করে দিয়ে দেয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কপি করে দিয়ে দেয়, একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার। আসেন আমরা সরাসরি এমসিকিউ অংশে চলে যাই। এখান থেকে আসেন জানার চেষ্টা করি যে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে যে ঢাবি 2024-25 এই সেশনে, এই যে গত কয়েকদিন আগে যে পরীক্ষা হলো, এখানে আসছে প্রশ্ন কোনটি? শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়। শেয়ার হোল্ডারদের সত্ত্ব মানে কি? ওনার সিকিউরিটির অংশ নয় কোনটা? কোনটা ওনার সিকিউরিটি নয়? শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়, এটা বের করতে বলছে। খেয়াল করে দেখেন
সংরক্ষিত মুনাফা এটা অংশ, সাধারণ সঞ্চিতি এটা অংশ, মূলধন সঞ্চিতি এটা অংশ। দেখেন একটা শব্দ দেখলেই আপনি বুঝবেন, বিনিয়োগ। বিনিয়োগ কি স্যার? বিনিয়োগ কি? বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে একটা সম্পত্তি। কিসে বিনিয়োগ করছেন? আপনার টাকা শেয়ারে বিনিয়োগ করছেন, অন্য কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছেন, তাহলে শেয়ারে বিনিয়োগ এটা কি? সম্পত্তি। এটা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের অংশ নয়। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। যারা আছেন ক্লাসে একটু কমেন্ট করে উত্তরগুলো জানাবেন খুব দ্রুত। 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার প্রশ্ন, কোন আর্থিক বিবরণী একটা নির্দিষ্ট তারিখের আর্থিক অবস্থা দেখায়? আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা কে দেখাবে? আর্থিক অবস্থার বিবরণী। আর আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বা স্থিতিপত্র এটা তৈরি করা হয় কত সময়ের জন্য? নির্দিষ্ট একটা তারিখের জন্য। নির্দিষ্ট একটা তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দেখায় যে বিবরণী। 4টা অপশন দেওয়া আছে, দ্রুত কমেন্ট করে উত্তর জানান, দ্রুত কমেন্ট করে উত্তর জানান। সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, স্থিতিপত্র। স্থিতিপত্রের অন্য নাম হচ্ছে উদ্বৃত্তপত্র। স্থিতিপত্র বা উদ্বৃত্তপত্র বা আরো একটা নাম হতে পারে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী একটু চাইলে আপনার খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারেন, বা এইটা খুবই কমন নাম, মেমোরাইজিং তো থাকা উচিত। উদ্বৃত্তপত্র, স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী এটা কি প্রদর্শন করে? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। কত সময়ের জন্য? সারা বছরের জন্য না, সারা বছরের জন্য না, কত সময়ের জন্য? নির্দিষ্ট একটা তারিখের জন্য, নির্দিষ্ট একটা তারিখের জন্য। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, অল্প কয়েকটা কোশ্চেনের মাধ্যমে আমরা শেষ করে ফেলবো আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা খুব দ্রুতই আমরা মোটামুটি শেষের দিকে আসতে পারছি। আপনারা যারা মনোযোগী ছিলেন তাদেরকে ধন্যবাদ। যারা ক্লাসটা করতেছেন এখন প্রয়োজন বোধে পরে আরেকবার রিপিট দেখে নেবেন, তাহলে পুরা পড়াটা একবারে শেষ হয়ে যাবে। আমি দেখেন কোথাও না থেমে হাবিজাবি কথাবার্তা না বলে পুরো পড়াটা একবারে শেষ করছি, কারণ থিওরি পড়তে এমনি লাগে বিরক্ত, তার মাঝখানে আবার এদিক সেদিক চলে গেলে আর ফেরত আসাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমি একটানা পড়ায় ফেলছি। এই পড়াটুকু মনোযোগ দিয়ে আরেকবার, 2বার 3বার শুনলে আশা করি আপনাকে নিজেকে আর পড়তে হবে না। তাহলে পড়াটা শোনেন, আমি যেভাবে পড়াইছি পড়াটা আরেকবার শোনেন, আপনার আশা করি মেমোরাইজ হয়ে যাবে দ্রুত। পরবর্তী প্রশ্ন, যন্ত্রপাতি ক্রয় এটা নগদ প্রবাহ বিবরণীর কোন অংশে? এটা কি পরিচালন, বিনিয়োগ না অর্থায়ন? ইকুইটি তো হবেই না, এটা বাদ। এ, বি আর হচ্ছে সি, এই 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা? যন্ত্রপাতি আপনি ক্রয় করছেন, যন্ত্রপাতির সাথে কি পরিচালনা সম্পর্ক আছে? যন্ত্রপাতির সাথে কি অর্থায়নের সম্পর্ক আছে? না। যন্ত্রপাতির সাথে সম্পর্ক আছে কার? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। যন্ত্রপাতি মানে হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, যে কোনো প্রকারের স্থায়ী সম্পত্তি ক্রয়, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয়, যে কোনো প্রকারের স্থায়ী সম্পত্তি ক্রয় বললেই অ্যান্সার হবে কোনটা? বিনিয়োগ কার্যক্রমটা হবে সঠিক উত্তর, বিনিয়োগটা হবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। মজুরি বকেয়া আছে 3000 টাকা, 3000 টাকা হচ্ছে মজুরি বকেয়া। রেয়া মিলে মজুরির পরিমাণ দেওয়া আছে হচ্ছে 62,000। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া মজুরির পরিমাণ কত হবে? বকেয়া মজুরি, তো বকেয়া মজুরির পরিমাণ কয় টাকা হবে? 3000 টাকা। 3000 টাকা হলো স্যার। এইটা নাকি ভর্তি পরীক্ষার প্রশ্ন, তাও গুচ্ছ 2023-24। ভাই যারা গুচ্ছে পরীক্ষা দিবেন কনফার্ম আপনারা জান্নাতি, কনফার্ম জান্নাতি হবেন। কারণ এই যে মজুরি বকেয়া আছে 3000 আর বকেয়া মজুরির পরিমাণ জানতে চাইছে, এটা গুচ্ছের প্রশ্ন, রিয়েল প্রশ্ন। এত সহজ প্রশ্ন আসার পরেও যদি ভাই চান্স না হয়, গুচ্ছে যদি আপনি টপ করতে না পারেন, গুচ্ছের মধ্যে যদি আপনার রেজাল্ট 1 থেকে 10-এর মধ্যে না আসতে পারে, 23-24 আসা প্রশ্ন, 24-25 এইরকমের তো সহজ প্রশ্নই আসবে পরীক্ষাতে। তারা আপনি যদি অ্যাকাউন্টিং ভালো মতো শিখেন, গুচ্ছের অ্যাকাউন্টিং এ 35 মার্ক, 35 আপনার 36 পাওয়া উচিত। 35-এ 35টা যদি কারেক্ট করেন, স্যার তো খুশি হয়ে আরো 1 নাম্বার দেওয়া উচিত। সো টার্গেট রাখা উচিত গুচ্ছের 35-এ 35ই পাবো অ্যাকাউন্টিং অংশে, রাজশাহীর 20-এ 20ই পাবো, কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা 30টা কোশ্চেন 30-এ 30ই পাবো। অ্যাকাউন্টিং যেখানেই পরীক্ষা দেন ফুল মার্কস আপনাকে আনতেই হবে। নিজের উপরে বিশ্বাস রাখেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, আপনার পক্ষেই সম্ভব, আপনিই পারবেন। শুধু ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করবেন। তাহলে বকেয়া মজুরির পরিমাণ কত হবে? 3000 টাকা।
আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন, কোনটা আয় নয়? পণ্য বিক্রয় থেকে যে টাকা পাওয়া যায় সেটা আমাদের আয়, সেবা থেকে যত টাকা পাই সেটা আয়, ভাড়া থেকে যত টাকা পাই সেটা আমাদের আয়। ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ, ঋণপত্র বিক্রয় করে যত টাকা আপনি পাবেন, ঋণপত্র বিক্রয় করে যেটা আপনি পাবেন সেটা আপনার জন্য কি? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কারণ আমরা জানি ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি, এটা কখনোই আয় নয়। ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে লং টার্ম লিয়াবিলিটি, দীর্ঘমেয়াদী দায়। আশা করি বুঝতে পারার কথা। ওকে, পরবর্তী কোশ্চেন দেখেন, পরবর্তী প্রশ্ন, আইএএস অনুযায়ী কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়? আর্থিক বিবরণীর অংশ নয় কোনটা? আর্থিক বিবরণীর মধ্যে নগদ প্রবাহ থাকে, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র থাকে, নোট গণনা কার্য থাকে, থাকে না যেটা সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী আর্থিক বিবরণীর অংশ নয়। উৎপাদন ব্যয় বিবরণী আর্থিক বিবরণীর অংশ নয়। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন দেখি। নেক্সট প্রশ্ন, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এটা কোন ধরনের প্রবাহ? স্যার, যন্ত্রপাতি যে কোনো স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি থাকলে অ্যান্সার হবে কোনটা? স্থায়ী সম্পত্তি থাকলে অ্যান্সার হবে হচ্ছে বিনিয়োগ। স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, ডেলিভারি ভ্যান যাই দেওয়া থাকুক, অ্যান্সার হবে হচ্ছে বিনিয়োগ। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট প্রশ্ন দেখেন, এইটা স্যার রাবিতে আসা প্রশ্ন। রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেকেন্ড টাইমের জন্য ভালো একটা চয়েস, রাজশাহী ইউনিভার্সিটি। বলছে ধারে ক্রয়ের পরিমাণ হচ্ছে 10,000, এখনো নাকি হিসাবভুক্ত করে নাই। এটা কোনো কথা? 2 বছর হয়ে গেছে, 22-এর প্রশ্ন এখনো হিসাবভুক্ত করে নাই। আসেন হিসাবভুক্ত করে দেই। রেয়া মিলে ক্রয় আছে 2 লক্ষ টাকা, আর পাওনাদার আছে 1,50,000 টাকা। তো আর্থিক বিবরণীতে পাওনাদারের পরিমাণ কত টাকা হবে? খেয়াল করে দেখেন, পাওনাদারের পরিমাণ আছে কত? পাওনাদারের পরিমাণ আছে হচ্ছে 1,50,000 টাকা। অলরেডি পাওনাদারের পরিমাণ আছে হচ্ছে 1,50,000। আর এর সাথে যখন আপনি ধারে ক্রয় করেন, ধারে ক্রয় করলে পাওনাদারের পরিমাণ কি হয়? ধারে ক্রয় করলে পাওনাদারের পরিমাণ বাড়ে, তো বাড়াই দিব। ধারে ক্রয় করছিলাম, হিসাবভুক্ত করেন 2 বছর ধরে, হিসাবভুক্ত করেন 10,000, 1,50,000 আর 10, সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1,60,000 টাকা। তাহলে পাওনাদারের পরিমাণ হবে 1,60,000 টাকা। এটা ক্লাস 9-এর বাচ্চারাও আশা করি পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদেরকে এত ছোট মনে করতেছে যে এই সমস্ত প্রশ্ন ভর্তি পরীক্ষায় দিয়ে দিচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটিকে বলা উচিত আর একটু জটিল প্রশ্ন করতে, নাকি স্যার? না, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন এই রকমেরই হয়, খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। 20টার মধ্যে 20টাই পারা উচিত, 20টার মধ্যে 20টাই পারা উচিত। শুধু নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, ইনশাল্লাহ এই বছর আপনি যেখানে ভর্তি পরীক্ষা দেন টপ 10-এ আপনারই থাকা উচিত। লাস্ট পরবর্তী প্রশ্ন, কোনটা আয় বিবরণীর অংশ নয়? কোনটা আয় বিবরণীর মধ্যে আসবে না? আয় বিবরণীর মধ্যে আয় আসবে, ব্যয় আসবে, লাভ ক্ষতি আসবে। আসবে না কোনটা? সম্পদ এখানে আসবে না। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন 20-21, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, আয় বিবরণীর অংশ নয় হচ্ছে সম্পদ। স্যার, এগুলো সবই রিয়েল প্রশ্ন। বিগত বছরে আপনি যে সমস্ত জায়গাতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন সেই সমস্ত জায়গারই প্রশ্ন। যেমন এই যেটা রাবি 2017-18, একটু আগের প্রশ্ন নিয়ে আসলাম, কেন আসতে পারে পরীক্ষায়, তাই খেয়াল করেন। নগদ লভ্যাংশ প্রদান, নগদ প্রবাহ বিবরণীর মধ্যে কোথায় আপনি দেখাবেন? লভ্যাংশ কাদেরকে দিচ্ছেন? শেয়ার হোল্ডারদেরকে। শেয়ার হোল্ডারদের কাছে কি বিক্রয় করছেন? শেয়ার ইস্যু করছেন, সৃষ্টি হয়েছে শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে কি পাবে? লভ্যাংশ পাবে। এবং এই সমস্ত প্রক্রিয়াটা কিসের অংশ? অর্থায়নের অংশ। কার অংশ? অর্থায়ন। কারণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে আপনি অর্থায়ন করেন, ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে আপনি অর্থায়ন করেন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। মনে রাখবেন, যে কোনো প্রকারের স্থায়ী সম্পত্তি বললে, যন্ত্রপাতি, আসবাব, দালান কোঠা বললে অ্যান্সার হবে বিনিয়োগ। শেয়ার, ঋণপত্র, লভ্যাংশ, ঋণপত্রের সুদ বললে অ্যান্সার হবে কি? অর্থায়ন। আর ভাড়া, বেতন, মজুরি এগুলো বললে অ্যান্সার হবে কোনটা? পরিচালন। আচ্ছা, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বিনিয়োগ। পরবর্তী প্রশ্ন, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2019-20 সালে। একটা অঙ্ক বের করতে বলছে, নিট মুনাফার পরিমাণ, লাভ ক্ষতি। একটা অঙ্ক আমি বোর্ডে করতেছি, আপনারা আমার সাথে সাথে করেন। খেয়াল করেন,
প্রথমে বেতন দেওয়া আছে 30,000, বেতন যেহেতু একটা খরচ এটা কি হবে মাইনাস, উপরে মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। বিক্রয় ও বন্টন খরচ, এটাও খরচ মাইনাস হবে। মোট আয়ের টাকা দেওয়া আছে, কোন জায়গা থেকে বাদ যাবে, আয় থেকে বাদ যাবে। আচ্ছা একবার পড়ি তারপরে যোগ বিয়োগ করব। অবচয় খরচের টাকা বাদ যাবে, দালান কোঠা আসবে না, ভাড়া এটা খরচের টাকা এটা বাদ যাবে। তারপরে প্রদেয় হিসাব পাওনাদার আসবে না, ব্যাংক জমাতিরিক্ত আসবে না, প্রাপ্য বিল আসবে না, তারপরে প্রাপ্য হিসাব বা দেনাদার আসবে না, প্রদেয় বিল আসবে না। ক্রয়, ক্রয় হচ্ছে একটা ব্যয় বা খরচ এটা বাদ যাবে। শেয়ার মূলধন তো মালিকানা সত্ত্ব আসবে না। যেহেতু আপনাকে নিট মুনাফা বের করতে বলছে, যেটা আপনি করবেন আপনার যেগুলা আয় সেখান থেকে আপনি বাদ দিবেন কোনটা, মোট ব্যয় বা খরচের পরিমাণ। আয় থেকে খরচের টাকা বাদ দিলেই হবে। আপনার আয়ের আইটেম একটাই, মোট আয় ডিরেক্ট দেওয়া আছে কত, 4 লক্ষ। আর আপনার ব্যয়গুলো তো আপনার অলরেডি ফাইন্ড আউট করছেন, আমার সাথে সাথে আরেকবার করেন। বেতন কত টাকা, 30,000। বিক্রয় ও বন্টন খরচ কত, 30,000। তাহলে 30 কত হইল, 60। তারপরে ছিল কোনটা, অবচয়, 60 আর 10 কত হইল, 70। 70-এর পরে ভাড়ার হচ্ছে 20,000, 70 আর 20 কত হইল, 90। 90-এর পরে আর কোনটা আছে, 90-এর পরে যে ক্রয় একটা আছে, 90 আর হচ্ছে 1 লক্ষ, মোট কত হইল, 1,90,000। মোট আপনার ব্যয় বা খরচের পরিমাণগুলো হচ্ছে কোনটা কোনটা, বেতনের টাকা 30, বিক্রয় বন্টন খরচ 30, অবচয়ের টাকা 10, ভাড়ার টাকা 20 আর ক্রয়ের টাকা হচ্ছে 1 লক্ষ। মোট ব্যয় হইল 1,90,000। একটু কমেন্ট করে দেখেন তো উত্তরটা আপনি খুঁজে পান কিনা, কমেন্ট করে উত্তরটা দেখেন তো লিখতে পারেন কিনা। 11-এর অ্যান্সার কত হবে, নেট মুনাফার পরিমাণ, কমেন্ট করে উত্তর জানান দেখি। নেট মুনাফা বা লাভের পরিমাণ কত হবে, 4 লক্ষ থেকে 1,90,000 বাদ দিলে উত্তর হবে কত, 2,10,000 টাকা। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 2,10,000 টাকা হবে কোশ্চেনটার অ্যান্সার। জাস্ট আয় থেকে ব্যয়ের টাকাগুলোকে আমরা বাদ দিছি। আশা করি বুঝতে পারার কথা আপনাদের, আশা করি বুঝতে পারার কথা। ওকে, সম্ভবত এটাই আমাদের লাস্ট কোশ্চেন হতে যাচ্ছে। এখানে দেখেন কোশ্চেনে বের করতে বলছে ইকুইটির পরিমাণ কত। ইকুইটি মানে কি স্যার, মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে কি, মালিকানা সত্ত্ব। আর আপনি মালিকানা সত্ত্বটা বের করবেন কিভাবে, এই কোশ্চেনটা একটু ঝামেলাপূর্ণ আছে, বোর্ডে করে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। মালিকানা সত্ত্ব আসবে আপনার এইভাবে, মালিকানা সত্ত্ব আসবে এইভাবে, খেয়াল করে দেখেন। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ধারণ করবেন কিভাবে, আপনি মোট সম্পদ নির্ণয় করবেন আর মোট সম্পদ থেকে বাদ দিবেন কোনটাকে, মোট দায়কে। আপনি সম্পদ থেকে দায়ের টাকা বাদ দিলে কিসের পরিমাণ পেয়ে যাবেন, সম্পদ থেকে দায়ের টাকা বাদ দিলে পেয়ে যাবেন হচ্ছে আপনার মালিকানা সত্ত্বের পরিমাণ। কোন তারিখে, ডিসেম্বর 31 তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ আপনি পেয়ে যাবেন। খেয়াল করেন কি কি বিষয় দেওয়া আছে। অফিস সরঞ্জাম এটা হচ্ছে আমাদের সম্পত্তি। ইউটিলিটি খরচ, খরচের বিষয় আসবে না, বাতিল। নগদ হইল সম্পত্তি 10,000 টাকা, এটা লাগবে। দেনাদার সম্পত্তি এটা লাগবে। সেবা রাজস্ব তো বাদ আসবে না। মজুরি তো খরচ এটা আসবে না। তারপরে ভাড়া ব্যয় খরচের টাকা আমার দরকার নাই। প্রদেয় নোটস, নোটস হচ্ছে আমাদের জন্য দায়, এটা একটু বক্স করে রাখি। পাওনাদার হচ্ছে আমাদের জন্য দায়, এটাকে একটু বক্স করে রাখলাম। আর ইকুইটির পরিমাণ তো বের করতেই বলছে, তাহলে যেগুলো আন্ডারলাইন করে আরেকবার দেখে নেন। অফিস সরঞ্জাম সম্পত্তি 20,000 টাকা। তারপর হচ্ছে নগদ সম্পত্তি 10,000, 20 আর 10 হইল 30। 30 দেনাদার সম্পত্তি, 30 আর 10 কত হইল 40। আর কোনো সম্পত্তি নাই, তাহলে সম্পত্তির পরিমাণ হচ্ছে 40,000 টাকা। মাইনাস দায়ের পরিমাণ, দুটা বক্স দেওয়া আছে, 16,500 আর হচ্ছে 2,500, তাহলে 18 আর হইলো 1 মানে হইলো 19,000। তাহলে দায়ের পরিমাণ হচ্ছে 19,000 টাকা। জাস্ট কমেন্ট করে আমাকে জানান এই কোশ্চেনের সঠিক উত্তর কত টাকা হওয়া উচিত। মালিকানা সত্ত্ব, টোটাল অ্যাসেট থেকে আপনি বাদ দিচ্ছেন টোটাল লিয়াবিলিটি, যার ফলে আপনি পেয়ে যাবেন ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। লাস্ট প্রশ্ন, লাস্ট কমেন্ট করে জানান সঠিক উত্তরটা কত হয়। যারা ক্লাস করছেন, আরও যদি সামনে ফ্রি ক্লাস থাকে, যদি হয় আমরা অবশ্যই আপনাদেরকে গ্রুপে জানিয়ে দিব। যেহেতু পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে,
আস্তে আস্তে ফ্রি ক্লাসের সংখ্যা অবশ্যই ধীরে ধীরে কমে আসবে। এরপরে আপনারা কমেন্ট করে লিখে রাখতে পারেন আপনারা আর কোন টপিকের উপরে ফ্রি ক্লাস চান, অ্যাকাউন্টিং এর আর কোন টপিকটা আপনার কাছে জটিল মনে হয়, কোন টপিকের উপরে আরেকটু ক্লাস হলে, আরেকটু আলোচনা হলে আপনাদের এরকমের বুঝতে সুবিধা হবে। আলোচনা এবং বিগত বছরের প্রশ্ন সমাধান, যেটা আপনাকে টপিক বুঝতে সহায়তা করবে। যারা আছেন শেষ পর্যায়ে এবং যারা পরবর্তীতেও ক্লাসটা দেখবেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন টপিকের উপরে ক্লাস হলে ভালো হয়, বা আমাদের আই এডুকেশনের পেজে আপনি মেসেজ করে জানাইতে পারেন যে অ্যাকাউন্টিং এর এই বিষয়ের উপরে আমরা, বা এই টপিকটার উপরে আমরা একটা ফ্রি ক্লাস চাই। ওকে, সঠিক উত্তরটা কত? সঠিক উত্তরটা কত? সঠিক উত্তরটা কত? অপশন নাম্বার ডি, 21,000 টাকা হচ্ছে অ্যান্সার। 40 থেকে 19,000 বাদ দিলে সঠিক উত্তর হবে হচ্ছে 21,000 টাকা। আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারার কথা। মোট সম্পদ থেকে দায়ের টাকা বাদ দিয়ে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ অলরেডি বের করে ফেলছি। ও আরো একটা প্রশ্ন দেখি আছে 13 নাম্বার। ও এখানে বের করতে বলছে হচ্ছে সংরক্ষিত মুনাফার পরিমাণ কত। আচ্ছা, শেষ করি, তারপরে একটু কমেন্ট করে লিখে জানাইতে থাকেন আর কোন টপিকের উপরে ক্লাস চান সেটা জানাবেন। এখানে সংরক্ষিত মুনাফার পরিমাণ বের করতে বলছে রংধনু কর্পোরেশন শেয়ার হোল্ডার ইকুইটি হিসাবে সাধারণ শেয়ার 1 লক্ষ টাকা, প্রতিটি 10 টাকা অভিহিত মূল্যের 10,000 শেয়ার, শেয়ার প্রিমিয়াম হিসাব 20,000 টাকা, এবং এখান থেকে দরকার সংরক্ষিত মুনাফা 50,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক জের। তাহলে সংরক্ষিত মুনাফার আমরা লিখে রাখলাম হচ্ছে, প্রথমে পেলাম হচ্ছে প্রারম্ভিক জের। প্রারম্ভিক জেরের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 50,000 টাকা। তারপর বলছে হচ্ছে 15 টাকা দরে অতিরিক্ত 2,000 শেয়ার ইস্যু করে দরকার নাই। নিট আয়, নিট আয় দেখাইছে কত টাকা? নিট আয় দেখাইছে হলো 60,000 টাকা। প্রারম্ভিক জেরের সাথে নিট আয় বা নিট লাভের টাকা তো যোগ হবেই, তাহলে যোগ করে দেই নিট আয়ের টাকা 60,000 টাকা। জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয়ের সাথে নিট আয় যোগ হবে, আর 20,000 টাকা নগদ লভ্যাংশ প্রদান করে, মাইনাস লভ্যাংশ দিলে আমাদের টাকা কমে যাবে, মাইনাস হবে হচ্ছে লভ্যাংশ, মাইনাস লভ্যাংশ বাবদ বাদ দিব হচ্ছে 20,000 টাকা। সব যোগ বিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে সমাপনী জেরের পরিমাণ, যেটা কোশ্চেনে বের করতে বলছে। খেয়াল করেন, 50 প্রারম্ভিক জের, 60,000 টাকা নিট আয়, আর 20,000 টাকা লভ্যাংশ, যোগ বিয়োগ করি 1,10,000 থেকে 20,000 টাকা বাদ দিলে সমাপনী জেরের পরিমাণ উত্তর হবে হচ্ছে 90,000 টাকা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল লিখিত পরীক্ষায়, হয়তোবা সামনের বছরই অপেক্ষা করতেছে যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসার জন্য। এই প্রশ্নটা দেখতে এতটা সুন্দর, এত মারাত্মক প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষার হলে আসলে অর্ধেক পৃষ্ঠা এমনিই নাই। একটা প্রশ্ন যদি এমসিকিউ প্রশ্ন আকার যদি এটা দেওয়া হয় অর্ধেক পৃষ্ঠা, এটা দেখেই মোটামুটি স্টুডেন্টদের অ্যান্সার করতে চাওয়ার যে মানসিকতা অর্ধেক এখানেই শেষ হয়ে যাবে। বাট এটা সহজ, জাস্ট একটা যোগ বিয়োগ করলে উত্তরটা মিলে যায়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাদেরকে জাস্ট বড় অঙ্ক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। ভয় পাওয়ার দরকার নাই, অঙ্ক শিখেন, অঙ্ক শিখেন, নিয়ম শিখেন, আশা করি খুব দ্রুতই আপনি অ্যান্সার করতে পারবেন। আশা করি এটা বুঝতে পারার কথা। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইমে বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে অতীতে আসছে এবং সামনে আসতে পারে এমন কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। কিছু গুরুত্বপূর্ণ থিওরি আপনাদের সাথে আরেকবার মনে করাই দেওয়ার চেষ্টা করলাম। সবই আপনারা জানেন, নতুন আহামরি একটা তথ্য আমি দেই নাই, কারণ নতুন তথ্য পরীক্ষায় আসবে না। আমি চাইলে এখান থেকে আপনাকে আরো অনেকগুলো তথ্য শিখাইতে পারতাম। আমরা চাইলে এখানে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রের সীমাবদ্ধতা আছে 5টা, সেটা খাতায় নোট ডাউন করাইতে পারতাম। আমরা চাইলে আপনাকে চলতি সম্পত্তির ক্রমধারা, চলতি দায়ের ক্রমধারা ইত্যাদি বিষয়গুলো লেখাইতে পারতাম। সেগুলো আরো পরে শিখতে পারবেন, এখনই দরকার নাই, কারণ এগুলো তো পরীক্ষা এখন পর্যন্ত আসে নাই, আসার পসিবিলিটিও কম। সো যা দরকার নাই সেটা আমাদের শেখারও দরকার নাই। যা আসছে অলরেডি, যতটুকু পড়াইছি এখান থেকেই দেখেন ম্যাক্সিমাম প্রশ্ন আপনি কমন পাচ্ছেন। আগে কমন বিষয়গুলো একবার রিভিশন দিয়ে নেন, দেন না হয় নতুন কিছু আনকমন তথ্য আরো ধীরে ধীরে শেখা যাবে। আশা করি এভাবে আপনাদের সেকেন্ড টাইমের প্রস্তুতিটা ধীরে ধীরে আরো সুদৃঢ় হবে। সেকেন্ড টাইমের অপটিমিস্টিক যারা পেইড ব্যাচ, তাদের প্রথম সপ্তাহের ক্লাস অলরেডি চলতেছে। বাংলা ক্লাস হয়ে গেছে, ইংরেজি ক্লাস হয়ে গেছে, আগামীকালকে অ্যাকাউন্টিং ক্লাস হবে।
যদি কেউ থেকে থাকেন যে এখনো ভর্তির সিদ্ধান্ত নেন নাই বা ভর্তি হইতে চাচ্ছেন, খুব দ্রুত আমাদের আই এডুকেশনের পেজে মেসেজ দিলেই হবে। 2,990 টাকা, 2,990, 2,990, বেশি লিখে ফেলছি, 2,990 টাকা আপনি হচ্ছে বিকাশে দেন, নগদে দেন, রকেটে দেন, ব্যাংকে দেন, যেভাবে খুশি সেভাবে দেন। একটা ফি দিয়ে আপনার হচ্ছে সবগুলো সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের একদম সেরা প্রস্তুতি ইনশাল্লাহ আই এডুকেশনের সাথেই হবে। যারা যারা এখনো সিদ্ধান্ত নেওয়ার বাকি আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ আমাদের ভর্তি অলরেডি শেষ। যেহেতু প্রথম সপ্তাহের ক্লাস চলতেছে, চাইলে আপনি এখনো জয়েন করতে পারেন। আর 2-3 সপ্তাহ পরে, 1 মাস পরে এসে যদি জয়েন করেন, তখন আপনি কিন্তু অনেকের চাইতে অলরেডি পিছিয়ে পড়বেন। প্রত্যেকটা ক্লাসে আমাদের এক্সামের ব্যবস্থা থাকে, উইকলি এক্সামের ব্যবস্থা থাকে। আপনার যে কোনো প্রবলেম সরাসরি টিচারের সাথে আপনি জুম সেশনে কথা বলে আপনার প্রবলেমগুলো সমাধান করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্লেষণ ধর্মী ক্লাস থাকতেছে, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার টেকনিক এবং ট্রিক্স থাকতেছে। এই এত এত আয়োজন শুধুমাত্র আপনাকে চান্স পাওয়ানোর জন্যই। আশা করি সবাই এই রকমের ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি পেইড ব্যাচের ক্লাসগুলো আরও মনোযোগ সহকারে করবেন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।